It's time for free hit segment যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা একেবারে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। জারিন আঞ্জুম টায়রা তিনি বলছেন ধারাবাহিক উইকেট পড়ার কারণটা কি হতে পারে? অলরাউন্ডার সাকিব ভাইয়ের এমন অবস্থা কেন? ধারাবাহিক উইকেট পতনের কারণ শুরুর ঘণ্টাতে উইকেটে সুইং ছিল, মুভমেন্ট ছিল এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রে একমাত্র মুশফিকুর রহিম যিনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন, বাকিরা সবাই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিলেন এবং তাদের সবার এগেনস্টে এই পাকিস্তানি বোলাররা একই ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছে। তারা উইকেটকে টার্গেট করেছে, লেগ স্ট্যাম্প মিডল স্ট্যাম্প বরাবর বল করে গেছে এবং ওই জায়গায় বাংলাদেশি ব্যাটসম্যানদের যে দুর্বলতা ছিল সেটা উসুল করার চেষ্টা করেছে এবং সেই ফাঁদে পা দিয়ে প্রথম 5 জনের সবাই কিন্তু অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে আউট হয়েছে। সেটা তো অবশ্যই, বিশেষ করে অন্তত বাংলাদেশি বোলার ব্যাটারে এত সাধারণ বলে আউট হবে অন্তত আমি আশা করি। তবে তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে অলরাউন্ডার সাকিবের এই অবস্থা কেমন, মানে ব্যাটে তো একেবারেই সাকিবের রান নেই, তবে সেটা ওই চোখের সমস্যার জন্য আমার মনে হচ্ছে। এবং আজকেও যেই বলটাতে তিনি লেগ বিফোর উইকেট হয়েছেন রিফ্লেক্সের খানিকটা ঘাটতি কিন্তু মনে হয়েছে, বল চলে যাওয়ার অনেক পর তার ব্যাটটা নিচে নেমে আসছে, তো ওই সমস্যাটা ঘুরে ফিরেই হয়তো আসছে। এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি সেটা আসলে বোঝা যাচ্ছে না। আমার হচ্ছে সম্প্রতি একজন ডাক্তারের সঙ্গে সাকিবের এই ইস্যুটা নিয়ে কথা হয়েছিল, তিনি বলেছেন যে সাকিব যদি প্রচুর পরিমাণে বিশ্রাম নেয়, আর এই চোখের এই সমস্যাটা অনেকেরই হয়, তো যারা বিশেষ করে এই টাইপের মানে সাকিবদের মতো লাইফস্টাইল লিড করে অনেক বেশি ব্যস্ত থাকে, নিজেদের কর্মজীবনে অনেক বেশি ব্যস্ত, যদি তারা 1.5 মাস 2 মাসের মতো লম্বা সময় টানা বিশ্রামে থাকে তাহলে কেবলমাত্র এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তবে সাকিব আল হাসান সেই বিশ্রাম কবে নেবেন কে জানে, এবং সেই বিশ্রাম নেওয়ার সময় হয়তো তার হাতে নেই, কারণ প্রধান নির্বাচককে তো তিনি জানিয়েছেন যে সামনে সবগুলো টেস্টে তিনি খেলবেন এবং সাকিবের বয়স সম্ভবত 37, তো বিশ্রাম নিয়ে ফিরে আসার সময়টা হয়তো এখন আর সাকিব আল হাসানের হাতে নাই। মোহাম্মদ জুনেদ আহমেদ তিনি বলছেন আমাদের বাহাতি ব্যাটসম্যানরা ইনসুইং একেবারেই খেলতে পারে না কেন, যেটা আমরা প্রথম কোশ্চেনের সময় আসলে আলোচনা করলাম। শান্তর কথা বলুন, মুমিনুলের কথা বলুন বা সাদমানের কথা বলুন, ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংস বা সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংস সবাই কিন্তু আউট হয়েছেন ওই খুররাম শাহজাদের ইনসুইঙ্গিং ডেলিভারিগুলোতেই, এবং ওই জায়গাটাতে খুররাম শাহজাদকে আসলে ক্রেডিট দিতে হবে। যেভাবে লেগ সুইং তিনি করিয়েছেন, একবারে শেষ মুহূর্তে বল ভেতরে ঢুকিয়েছেন, কিছুটা অপ্রস্তুত বাংলাদেশি ব্যাটসম্যানদের করে দিয়েছেন তিনি। সেটা তো বটেই, আর এমন ভালো বোলিংয়ের জন্য তার খানিক ক্রেডিট তো পাওয়া উচিত। পরের প্রশ্নটা করেছেন মোহাম্মদ জুনেদ আহমেদ, আজকে আমাদের টপ অর্ডারে একজন ডানহাতি ব্যাটসম্যানকে অনেক মিস করেছি। একই প্রশ্ন, মানে একই টাইপের প্রশ্ন একই জন করেছেন, এবং অবশ্যই মুশফিকুর রহিম ছাড়া বাকিরা সবাই আমরা বলছিলাম যে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে আউট হয়েছেন। পরে লিটন মিরাজ যখন 2 রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান খুঁজেছিলেন তখন কিন্তু পাকিস্তানি বোলারদের ওই স্ট্র্যাটেজিটা কাজে লাগেনি। যদি জয় থাকতেন বা একটা ভ্যারিয়েশন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে থাকতো হয়তো এই জায়গায় ফলাফলটা অন্যরকম হতেই পারতো। আর যে মারুফ রানা তিনি বলছেন চতুর্থ দিনে পাকিস্তানকে অল আউট করে পঞ্চম দিনে বাংলাদেশের জয় তুলে নেওয়া কতটা সম্ভব বলে মনে করেন, যেহেতু আজকে 2 উইকেট চলে গেছে? খুবই সম্ভব। বাংলাদেশ, আমরা প্রথম টেস্টের সময় বলছিলাম যে বাংলাদেশ যদি পাকিস্তানকে 220-40 রানের মধ্যে অল আউট করতে পারে বাংলাদেশের পক্ষে হয়তো এই ম্যাচটা জেতা সম্ভব। সেখানে বাংলাদেশ 150 কমে পাকিস্তানকে অল আউট করেছিল এবং ওই ম্যাচটাতে 117 রানের লিড থাকার পর বাংলাদেশ 10 উইকেটে জিতেছে। এখন কিন্তু সিচুয়েশনটা উল্টো, পাকিস্তানের হাতে 12 রানের লিড আছে, মানে পাকিস্তান যদি 220 রান করে সেক্ষেত্রে আপনাকে 232 রান করতে হবে পঞ্চম দিনে। এখন পঞ্চম দিনে যদি খেলা করায় আপনি এই ম্যাচে নিশ্চিতভাবেই ফল পাচ্ছেন, কারণ আরও পুরো 2টা দিন বাকি আছে এবং এক্সটেন্ডেড খেলাও হচ্ছে। তবে পঞ্চম দিনে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, সে কারণে আসলে ম্যাচটা ছোট হয়ে যেতে পারে, সে কারণে আসলে আমরা বলছি যে হয়তো ড্রয়ের সম্ভাবনাটাই বেশি। মানে খুব বেশি কঠিন কাজ না, যেই দলটা একই মাঠে ঠিক আগের ম্যাচে করে দেখিয়েছে তারা এবার কেন পারবে না। পরের কমেন্টটা করেছেন ইয়াসিন সরকার, আমি আগে থেকেই শান্ত বা অন্য নতুনদের চেয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন হিসেবে যোগ্য মনে করি। সব ফরম্যাটে শান্তকে না রেখে ওডিআই বা টেস্টে মিরাজকে রাখা দরকার। মানে তিনি কি ক্যাপ্টেন হিসেবে দেখতে চাচ্ছেন মিরাজকে? এটা ক্যাপ্টেন হিসেবেই আসলে দেখতে চাচ্ছেন। এই বিষয়ে এর আগেও আমরা বিভিন্ন সময় কথা বলেছি যে 2016-তে যখন অনূর্ধ্ব 19 বিশ্বকাপটা শান্ত মিরাজরা খেলেছেন তখন কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল মিরাজের ক্যাপ্টেন্সিতে, এবং মিরাজকেই বাংলাদেশ দল নেক্সট ক্যাপ্টেন হিসেবে গ্রুম করছিল। তবে শেষ মুহূর্তে যেহেতু মিরাজ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে T20 দলে নিয়মিত না, এবং শান্ত 3টা ফরম্যাটেই খেলছেন, এবং মিরাজ যেহেতু একটা ফরম্যাটে কম খেলছেন এবং বাংলাদেশ চেয়েছিল 3 ফরম্যাটে একই ক্যাপ্টেন রাখতে, সে কারণেই মিরাজের কথা আমরা অনেকদিন ধরে শুনতে থাকলেও শেষ মুহূর্তে শান্ত হয়তো টপকে গিয়েছেন মিরাজকে। সেটা তো বটেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু এখানে বাংলাদেশ লিটনকেও ক্যাপ্টেন হিসেবে ট্রাই করেছিল, তখন লিটনের ব্যাটিং ফর্ম খুব একটা ভালো ছিল না, এজন্যই বাংলাদেশ বিকল্প না পেয়ে সাকিবকে একবার মাঝখানে ট্রাই করেছে, কিন্তু সাকিব যেহেতু লম্বা সময়ের জন্য বাংলাদেশ দলকে সার্ভিস দেবে না খুব স্বাভাবিক, সেজন্যই বাংলাদেশ শান্তকে বেছে নিয়েছে 3 ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে।
মাহফুজুর রহমান তিনি বলছেন আজকে শেষের দিকে হাসান মাহমুদ প্যাট কামিন্সের দায়িত্ব পালন করলো আর লিটন পিওর ম্যাক্সির রোল প্লে করলো। ম্যাক্সি বলতে গ্লেন ম্যাক্সওয়েল। আজকে লিটনের ইনিংসটা কি তার ব্যক্তিগত সেরা কিনা, কি মনে হয় আপনাদের? আনডাউটেডলি আপনি 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে 138 রানের মহাকাব্যিক একটা ইনিংস এবং অষ্টম উইকেটে ওই এত কম রানে 6 উইকেট যাওয়ার পরে এত রানের পার্টনারশিপ কখনো হয়নি এবং মিরাজ আউট হয়ে যাওয়ার পরে বাংলাদেশ এই ম্যাচে অনেকখানি পিছিয়ে থাকতে পারতো। তবে হাসান মাহমুদকে তিনি নিয়ে যে 69 রানের পার্টনারশিপটা করেছেন সেটা মনে হয় একটা বড় ভাইটাল রোল এই ম্যাচের ফলাফলে প্লে করতে যাচ্ছে। মানে মিরাজ আউট হওয়ার পরেও যে ইনিংসটা তিনি খেললেন টেলেন্ডারদের দিয়ে, এমন ইনিংস অবশ্যই সেরা। তবে এই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিটনকে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো যে এটাই কি আপনার ক্যারিয়ারের সেরা ইনিংস কিনা। অন্তত আমি লিটনের যতগুলো ইনিংস দেখেছি, যতগুলো সেঞ্চুরি দেখেছি, ওই ভারতের সঙ্গে ওই 50 ওটা তো ভিন্ন বলের ফর্ম্যাট, তবে টেস্ট ক্রিকেটে লিটনের সম্ভবত এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস হতে যাবে। 138 রানের দারুণ ইনিংস খেললেন একেবারে টেলেন্ডার কিংবা মিরাজকে নিয়ে 26 রানে, যেটা বলছিলেন যে তখন ওই সকালের ওই সুইংটা দারুণভাবে কাজে লাগাচ্ছিলেন পাকিস্তানি পেসাররা, কিন্তু মিরাজ আর লিটন যে দারুণ ইনিংসটা খেলেন, বিশেষ করে লিটনকে ক্রেডিট তো দিতেই হচ্ছে। অবশ্যই রিফাতে মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট শো আজ শেষ করছি এখানেই। হাসানকেও একটু ক্রেডিট দেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.